হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কেপি কনস্টেবলকে টার্গেট করে প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 23, যেখানে আমরা কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 22টি প্র্যাকটিস সেট হয়ে গেছে, যেখানে প্রত্যেকটিতে 10টি ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস হয়েছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে আবার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে, যে প্রতি কিলোগ্রাম 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.1/8 লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয়, তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত বার করতে হবে। 64 কেজি, 54 কেজি, 46 কেজি এবং 50 কেজি। ওকে, তো এখানে কি আছে, আমাকে 16 টাকা 50 পয়সা কেজি দরে কিছু তুমি চিনি বিক্রি করছো, তাতে তোমার লাভ হচ্ছে 3.1/8। সেই লাভটা তোমাকে সবার ফার্স্টে বার করতে হবে। তাহলে 16 টাকা 50 পয়সা 3.1/8 মানে কত? 3.1/8 যদি আমি পূর্ণ ভেঙে নিই, তাহলে পেয়ে যাচ্ছি 25/8। তাহলে 16.50 ইন্টু 25/8/100 এটা হবে। এবার 16.50কে আমি 1650/100 ইন্টু 25/8 ইন্টু 1/100 এটা আমি করতে পারি। ওকে, এবার এখানে আমি একবার একটা শূন্যের সাথে শূন্য কাটলাম, 25 দিয়ে এটাকে কাটতে পারি 4, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি 165 আর একবার কি কাটবে, 5 দিয়ে কাটবে 2, এখানে 5 দিয়ে কাটবে 5 3 15, 5 3 15, তাহলে 33/64। এর মান যদি আমি বার করি, দেখো প্রায় 33-এর ডবলের কাছাকাছি, তাহলে 0.5 সামথিং আসবে। আমি অ্যাপ্রক্সিমেটলি 0.5 ধরে নেবো, অ্যাপ্রক্সলি। ঠিক আছে, 0.5, তার মানে কি তোমার 50 পয়সা। তাহলে দেখো 0.5 টাকা বা 50 পয়সা লাভ হচ্ছে 16 টাকা 50 পয়সা দামে বিক্রি করে। ঠিক আছে, তাহলে তোমার 50 পয়সা যদি 1 কেজি, তো এটা প্রতি কিলোগ্রাম বলেছে, তাহলে 1 কেজি বিক্রি করে তোমার লাভ হচ্ছে 50 পয়সা বা 0.5 টাকা। তাহলে লাভ করতে হবে তোমাকে 23 টাকা, তাহলে কত কেজি বেচতে হবে? দেখো এখানে তাহলে 23/0.5 বা 23 গুণিত 10/5, তাহলে কি আসবে তোমার 46 কেজি। তাহলে আমাকে 46 কেজি বিক্রি করতে হবে, যেটা রয়েছে অপশন সি তে সঠিক উত্তর। এটা অ্যাপ্রক্সিমেটলি আনসার, একদম অ্যাকুরেট নয়, কারণ এখানে পয়েন্ট ফ্র্যাকশন আসবে। ওকে, আর এটা দেখেছো এই অঙ্কটার আগে তোমরা করেছো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি তে, তো সেখানে তোমরা এই যে 23 যেটা রয়েছে, যেটা দেখবে তার সাথে দেখবে যেটা একমাত্র 46ই রয়েছে, যেটা এ দ্বারা বিভাজ্য। যদি দেখো এরকম কিছু রয়েছে, তাহলে সেটাই আনসার করে দিয়ে চলে আসবে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলে যায়, এইরকম সাধারণত থাকে। এটা কোনো অ্যাকচুয়াল লজিক নয়, কিন্তু এইরকম যদি একটাই দেখো যে মিলছে, তাহলে জানবে যে সেটাই আনসার হওয়ার চান্স ম্যাক্সিমাম। এই নয় যে 100% অ্যাকুরেটলি হবে অল টাইম। পরবর্তী রয়েছে দেখো একটি রিজনিং বা জিআই, যে প্রদত্ত বিকল্প থেকে সেই বর্ণটি চয়ন করুন যা নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপিত করতে পারে। DINS ড্যাশ নিয়ে অপশন আছে A, X, Z and Y। তাহলে এখানে কি আছে, DIN, নেক্সট রয়েছে S, এখানে D হচ্ছে কি 4 নাম্বার লেটার, I হচ্ছে 9 নাম্বার লেটার, N হচ্ছে 14 নাম্বার লেটার, S হচ্ছে 19 নাম্বার লেটার। এবার এদের মধ্যে তুমি মিল খোঁজো। দেখো 4 + 5 সমান হচ্ছে 9, 9 + 5 সমান 14, 14 + 5 সমান হচ্ছে 19। তাহলে প্রত্যেকটার সাথে কি হচ্ছে +5 হচ্ছে অ্যাড, তাহলে এর সাথে তোমার +5 হবে। তাহলে এখানে 19 আর 5 হবে 24 নাম্বার লেটার, 24 নাম্বার লেটার কি আছে X, তাহলে আমাদের অ্যান্সার হবে X, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, যুক্ত জলের পরিমাণ কত? দেওয়ার না, দেওয়াই হবে, দেওয়াই পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যায়, অর্থাৎ 7:6টা 6:7 হয়ে যায় কিছু জল মেশানোর পর। তাহলে জল কতটা মেশাচ্ছি সেটা আমি বার করব। তাহলে এখানে কি হচ্ছে, মোট পরিমাণ হচ্ছে 78 লিটার। 78 লিটারের স্পিরিট কত রয়েছে? স্পিরিট রয়েছে, দেখো স্পিরিটের আনুপাতিক ভাগ হবে 7/13, তাহলে এখানে এটা কাটবে 6 7 42 লিটার। আর জল কত থাকবে?
78 ইন্টু 6/13 সমান হচ্ছে 36 লিটার। হয়ে গেল। এবার বলছে কিছুটা জল আমি মেশাচ্ছি যার ফলে স্পিরিট আর জলের রেশিও হয়ে যাবে বিপরীত, অর্থাৎ 7:6 থেকে 6:7। কিন্তু দেখো স্পিরিট তো আমি মেশাচ্ছি না, অর্থাৎ স্পিরিট এখানে যা ছিল পরবর্তী মিশ্রণে তাই থাকবে, মানে এখানে সেই 42টাই থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কত দিয়ে গুণ হলো, এখানে 6কে 7 দিয়ে গুণ করো তবে তুমি 42 পাবে, তাহলে একেও তুমি 7 দিয়ে গুণ করে দাও তাহলে 49। তাহলে জল মেশানোর পর জলের পরিমাণ কত হতে হবে? 49। তা জলের পরিমাণ যদি 49 হতে হয়, এখন তো রয়েছে 36 লিটার, তাহলে কতটা মেশাতে হবে? 49 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 13 লিটার। তাহলে আমাকে 13 লিটার জল মেশাতে হবে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি ডি ই এফ জি ও এইচ এই 8 জন লোক গোল টেবিলের চারদিকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। অর্থাৎ একটা টেবিল আছে যার 8টা প্রান্ত, যার 8 দিকে 8 জন বসে আছে, উল্লেখিত ক্রমে নয়, মানে পরপর নয়। এর ডান দিক থেকে তৃতীয় হলো বি, তাহলে এর ডান দিক থেকে তৃতীয় হলো বি। সি এর ডান দিক থেকে দ্বিতীয় হলো এ, তাহলে সি বসেছে এখানে। সি ও ই এর মাঝখানে মাত্র 2 জন আছে, সি ও ই এর মাঝখানে, তাহলে ই দেখো এখানে বসতে বাধ্য, কারণ এইদিকে বি এর জায়গায় বসবে, নয়তো বি তো অলরেডি জায়গা নিয়ে রেখেছে। ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় হলো এইচ, ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় হলো এইচ, ঠিক আছে। এফ সি বা ই এর পাশে নেই, তাই সি এর পাশেও নেই, ই এর পাশেও নেই, তাহলে বাকি জায়গা কোথায় থাকছে? এখানে, তাহলে এখানে এফ। এবার বলছে ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় হচ্ছে এইচ, ডি এর বাঁ দিক থেকে দ্বিতীয় যদি এইচ হয়, তাহলে ডি বসবে এখানে, এইচ বসবে এখানে। তাহলে জি বাদ বাকি বেচারা জি এর জন্য একটাই জায়গা রয়েছে, যে বসলো এখানে। তাহলে আমাকে বার করতে হবে জি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কে আছে। তাই জি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3 কে রয়েছে? ডি রয়েছে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তার কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলেও কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো কি? দেখো এটা আমি ভালো করে বলে দিই, এই অঙ্কটা কমন থাকে খুব, চিনি দিয়ে থাকে, কয়লা দিয়ে থাকে, অনেক কিছু দিয়ে থাকে। তোমাদের কি বলবো, প্রচুর বার আসা একটা অঙ্কের মধ্যে অন্যতম। যে এখানে কয়লার খরচ দাম বেড়ে গেছে 20%, তাহলে গৃহকর্তাকে ব্যবহার কি হারে কমাতে হবে যাতে কয়লার খরচ একই থাকে। ধরো সে অনেকবার বুঝিয়েছি, তবু একবার বলি। কালকে দেখলাম অঙ্ক ক্লাসে কে যেন বলছিলে বুঝতেই পারছো না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এগুলো আগের ক্লাস করোনি তাই, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে যে 100 টাকা ধরো দাম ছিল আগে কয়লাটির, এখন 20% বেড়ে গিয়ে হয়ে গেছে 120 টাকা। কিন্তু তুমি চাইছো যে খরচ তুমি বাড়াবে না, তুমি 100 টাকায় খরচ করবে। তাহলে 100 ধরো আগে 100 টাকাতে তুমি 100 ইউনিট কয়লা পেতে, এখন সেই 100 ইউনিট কয়লা পেতে তোমাকে দিতে হয় 120 টাকা, তাই তো। কিন্তু তুমি খরচা তুমি কমাবে না, বাড়াবে না, মানে তুমি 100 টাকায় খরচা করবে। তাহলে 120 টাকার বদলে তুমি 100 টাকা যদি খরচা করতে হয়, তাহলে 120 টাকাতে কমাতে হবে কত টাকা? 20 টাকা কমাতে হবে। তাহলে 120 টাকাতে যদি তুমি 20 টাকা কমাও, তাহলে তো এইটাও তো কম পাবে না, তখন তো আর 100 ইউনিট পাবে না। তাহলে 100 ইউনিটে কত কম পাবে সেটা আমার এখানে বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের সিম্পল ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখানে কমবে অবশ্যই 100/120 ইন্টু 20, ঠিক। তাহলে এখানে 5, এখানে 6, এখানে 3, এখানে 10, মানে হচ্ছে 50/3 বা 16.2/3%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এমনও তো হয় না এই অঙ্কটা এতবার করেছো দেখে যে এটাকে আর করতে হয় না, অপশনস দেখেই আনসার করে দেওয়া যায় যে 16.2/3। নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি পড়ে বিচার করুন কোন সিদ্ধান্তটি প্রদত্ত বিবৃতি থেকে যৌক্তিকভাবে গৃহীত। বিবৃতি দিয়েছে সমস্ত পাখি হলো পশু, অর্থাৎ আমি পাখি এগুলো এক ভেনের সাহায্যে করবে, তাহলে এখানে সমস্ত পাখি, একে আমি বার্ড লিখলাম, তারাই হচ্ছে সবাই হচ্ছে পশু, মানে সব পশুর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এরা হচ্ছে অ্যানিমালস এর মধ্যে পড়ছে। কিছু পশু হচ্ছে মানুষ এবং কিছু পশু হচ্ছে মানুষ, ম্যান। তাহলে কোনো মানুষই পশু নয়, না এই অংশে মানুষরা তো পশু হবেই, তাহলে এটা ভুল। সমস্ত পশু হলো পাখি, না এই অংশে পশু পাখি নয়, তাহলে এটাও হচ্ছে ভুল। কিছু মানুষ হলো পশু, অবশ্যই এই অংশের মানুষ যারা রয়েছে তারা পশু, তাহলে এটা সঠিক।
কিছু মানুষ হলো পাখি, দেখো পাখির সাথে মানুষের রিলেশন থাকতেও পারে, অর্থাৎ মানুষটা এখানেও হতে পারে ওখানেও হতে পারে, এটা নিয়ে কোনো সিওরিটি নেই, তাই শুধু এটা তো হবে না। এখানে দেখো শুধুমাত্র ডি, শুধুমাত্র সি, শুধুমাত্র এ, শুধুমাত্র বি দিয়েছে, তো সেই ক্ষেত্রে ডি কে অ্যাভয়েডই করতে হবে, সি একদম অ্যাকুরেট হবে। সো অপশন সি যেটা রয়েছে বি তে, শুধুমাত্র সি নম্বর সিদ্ধান্ত বিবৃতি অনুসরণ গৃহীত হচ্ছে। অপশন নাম্বার বি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার যায়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত? আগের যে একটা ক্লাসে ছিল অঙ্কের, ওখানে ছিল কি গতিবেগে স্রোতের বেগ দিয়েছিল, আমি নৌকার বেগ বার করেছিলাম, 25 জন কমেন্ট করেছিল মনে হয় ওখানে। যাই হোক, ওটাতে স্রোতের বেগ চেয়েছিল, আমি নৌকার বেগ ছিলাম আর বার করেছিলাম, আর কোনো ভুল ত্রুটি ওখানে ছিল না, তো ওটা নিজেরা তো বুঝেছো, ক্লিয়ার করে নিও। যাই হোক, তো এখানে কি বলছে প্রতিকূলে গতি। প্রতিকূলে গতি বলতে কি বোঝায়, যে নৌকার গতি থেকে বা বোটের গতি থেকে স্ট্রিমের গতি বিয়োগ যায়, সেটা হচ্ছে প্রতিকূলে গতি বা আপস্ট্রিম যাকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে গতিবেগটা কত হচ্ছে, এখানে 5 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, মানে গতিবেগ যদি আমি বার করে দিই 20/5 সমান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বি মাইনাস স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 সমান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বোটের গতিবেগ বা নৌকার গতিবেগ কত হবে, এই তিনটে দিকে প্লাস হয়ে যাবে, তাহলে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি সমরূপ ও একটি ভিন্ন রূপ, ভিন্ন রূপটি চিহ্নিত করুন। CFOR VXAD এর মধ্যে 3টি আছে যারা একই রকমের কোনো এক দিক থেকে, আর অন্য একটি আলাদা। তো প্রথমে কি রয়েছে, CF, সি হচ্ছে 3 নম্বর লেটার, এফ হচ্ছে 6 নম্বর লেটার, ওকে। তারপর রয়েছে OR, ও হচ্ছে 15, আর হচ্ছে 18। তারপর হচ্ছে VX, ভি হচ্ছে 22, এক্স হচ্ছে 24। তারপর হচ্ছে AD, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4। এবার দেখো এর মধ্যে ডিফারেন্স তুমি বার করে নিতে পারবে ইজিলি। এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে, এই 3টে ক্ষেত্রে দেখো ডিফারেন্স 3, 3 থেকে 3 যোগ করলে 6 হয়, 15 সাথে 8 3 যোগ করলে 18 হয়, আবার 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়। কিন্তু এখানে 22 আর 24-এর মধ্যে ডিফারেন্স দিয়েছে 2-এর, তাহলে এটাই হচ্ছে বাকি 3টির থেকে আলাদা। VX ইজ দ্য অ্যান্সার। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। একটা রেলগাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। সমগ্র যাত্রার জন্য গাড়িটির ঘন্টায় গতিবেগ কত ছিল? ঘন্টায় গতিবেগ, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে, আর খড়গপুর থেকে হাওড়া ফিরে আসছে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। প্রথমে এদের এলসিএম করে ডিস্টেন্স বার করে নেব বা দূরত্ব বার করে নেব, যেটা হবে যদি 60 আর 40-এর আমি 120 করতে পারি, 240 যা খুশি কত 120, তাহলে 120 কিলোমিটার আমি ডিস্টেন্স অ্যাজিউম করলাম। তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে হাওড়া থেকে খড়গ যেতে সময় লেগেছে তার 3 ঘন্টা, আর ফিরে আসতে তার সময় লেগেছে 2 ঘন্টা। তাহলে যেতে আর আসতে মোট টাইম কত লেগেছে, মোট সময় কত লেগেছে? মোট সময় লেগেছে 3 + 2 = 5 ঘন্টা। আর যেতে গিয়েছে 120, এসেছে 120, মানে মোট দূরত্ব অতিক্রম করেছে 120 + 120 মানে 240 কিলোমিটার, সেটাতে সময় লেগেছে তার 5 ঘন্টা। তাহলে এটা হচ্ছে তার এভারেজ স্পিড, যেটা আমি ভাগ করলে পাচ্ছি 5 × 4 = 20, 5 × 8 = 40, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা একটা মেথডের মধ্যে পড়ে, এটাকে আরো অনেকগুলি মেথডে করে যাও বা করা যায়, ঠিক আছে। যেমন এখানে 40 আর 60 আছে, ঠিক 40 আর 60 এদের রেশিও করে নেবে, 40 আর 60 এখানে যদি রেশিও আমি করি তাহলে 2:3 পাবো। এবার কি করতে হয়, এবার 40 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, 20, সেই 20-কে 2:3 রেশিওতে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছ দেখো কত, 5 4 4 8 আর 12, তাই তো।
এইটা আর যেটা ছোট রয়েছে সেটা ছোটর সাথে যোগ করে দিতে পারো, আর যেটা বড় রয়েছে সেটা বড় থেকে বিয়োগ করে দিতে পারো। অর্থাৎ 40-এর সাথে 8 যোগ করে দিতে পারো, তাহলেও তুমি আনসার পেয়ে যাবে, বা বড়টার থেকে বড়টাকে বিয়োগ করে দিতে পারো, তাহলে সেটা ক্ষেত্রেও তুমি আনসার পেয়ে যাবে। যে কোনো মেথডে তুমি করতে পারো, তোমার যেটা সহজ মনে হয়। এটা আমি বোঝাতে কমবারই বলেছি, এর আগেও বলেছি যদিও। নেক্সট, এ বি সি ডি ই ও এফ এই 6 জন লোক একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। 6 জন লোক, তাহলে 6 জন লোক। আর এখানে কি বলছে, উল্লেখিত ক্রমে নয়, বাঁ দিক থেকে একবারে ডান দিক পর্যন্ত তাদের বয়স উত্তরোত্তর 3-এর গুণিতকে বৃদ্ধি পেয়েছে। তাহলে এর ডান দিক থেকে দ্বিতীয় হচ্ছে বি, তাহলে এ, তার ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে বি। ই এর ঠিক বাম পাশে আছে এ, তাহলে ই বসছে এখানে, ই এর ঠিক বাঁ পাশে আছে এ। সি ও এফ এর মাঝখানে মাত্র 3 জন আছে। সি আর এফ এর মাঝখানে মাত্র 3 জন আছে। সি আর এফ কে আমি এখানে বসাতে পারি। আর একজন কি বলছে, ডি এর বয়স আচ্ছা, ই এর বাঁ দিকে সি বসেছে, হ্যাঁ তাহলে সি বসলো এখানে, এতক্ষণে ক্লিয়ার হলো। আর একটা রয়েছে ডি এর বয়স 18 এবং সবার চেয়ে বড়, তাহলে সবার চেয়ে বড় দেখো ডান দিকে বেড়েছে, মানে সবার ডান দিকে থাকছে ডি এবং তার বয়স হচ্ছে 18। তাহলে 18 যদি 3-এর গুণিতকে বাড়ে, তাহলে এর আগে আসবে 15, এর আগে আসবে 12, এর আগে আসবে 9, এর আগে 6, এর আগে 3। 3-এর গুণিতকে বেড়েছে। তাহলে কি বলছে, এ ও বি এর মোট বয়স কত? তাহলে এর বয়স হচ্ছে 6 আর বি এর বয়স হচ্ছে 18, মোট বয়স হচ্ছে 6 + 12 সমান 18 বছর। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একজন ব্যবসায়ী ধার্য দামের থেকে 6% কমে তার জামা বিক্রি করে। সে তার জামার দামের উপর 15% বাড়িয়ে চিহ্নিত করে। ব্যবসায়ীর অর্জিত লাভের শতকরা শতাংশ কত? তাহলে ধরে নাও তার জিনিসটার দাম, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সিপি হচ্ছে 100, তাহলে তার ধার্য মূল্য কত? 15% বাড়িয়েছে সে, তাহলে এর উপর 115/100, এটা হচ্ছে তার ধার্য মূল্য। এরপর সে 6% ছাড় দিয়েছে, মানে এর উপর আবার 94/100। ওকে, 100 কাটলো, এখানে 5 দিয়ে 23, এখানে 5 দিয়ে 20, এখানে 2 দিয়ে 10, এখানে 2 দিয়ে 47। এটা এখান থেকে আমি ক্যালকুলেশনস করে যেটা আমি পাবো, যেটা হচ্ছে 1081/10 বা 108.1। তাহলে এই টাকাতে তার বিক্রয় হচ্ছে। তাহলে জিনিসটা যেখানে দাম ছিল 100 টাকা, সেখানে সে 108.1 টাকায় বিক্রি করছে। তার মানে তার পার্সেন্টেজ অফ প্রফিট কত হচ্ছে? 108.1 মাইনাস 100 সমান 8.1%। অপশন নাম্বার 1-এ রয়েছে বা এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিশা হলো রামকৃষ্ণের মেয়ে, যিনি আবার উর্মিলার স্বামী। তাহলে রামকৃষ্ণ আর উর্মিলা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে রামকৃষ্ণ, রাম লিখলাম, আর উর্মিলাকে, ঠিক আছে, এদের মেয়ে হচ্ছে নিশা। মনীষা হলো উর্মিলার বোন, তাহলে উর্মিলার বোন হচ্ছে মনীষা, মণি। এবং সুমনের মা, এবং এর সন্তান হচ্ছে সুমন। জিতেন্দ্র হলেন যতীনের বাবা এবং যতীন সুমনের ছেলে, তার সুমনের ছেলে হচ্ছে যতীন। আর যতীনের বাবা হচ্ছে জিতেন্দ্র, মানে অবশ্যই সুমনের স্ত্রী, এর স্বামী। দেখো এখানে সুমন হবে স্ত্রী, তার স্বামী হচ্ছে জিতেন্দ্র। তাহলে যতীন কিভাবে উর্মিলার সাথে সম্পর্কিত? উর্মিলার সাথে যতীন কিভাবে? উর্মিলার বোনের মেয়ের মেয়ে বা মেয়ের ছেলে, বোনের মেয়ের ছেলে, যেটা রয়েছে দেখো অপশন বি তে সঠিক উত্তর। এখানে সুমন মেয়েকে ইন্ডিকেট করছে, যেটা সাধারণত আমাদের ছেলের নাম বলে মনে হতে পারে। নেক্সট রয়েছে, একটি নল 25 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্কে পূরণ করতে পারে এবং অন্য নলটি 50 মিনিটের মধ্যে ট্যাঙ্কটিকে খালি করতে পারে। যদি উভয় নলকে একসাথে যোগ করা হয়, তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে? ধরে নাও প্রথমটা এ ট্যাঙ্ক, যে এ নল যে 25 মিনিটে ভর্তি করে দেয়, আর একটা বি নল যে 50 মিনিটে খালি করে দেয়। তাহলে এলসিএম করে 50 ট্যাঙ্ক ক্যাপাসিটি করে নাও। তাহলে এ ভর্তি করছে প্রতি ঘন্টায় 2 মিনিট করে, মিনিটে 2 মিনিট করে,
আর যেখানে বি প্রতি মিনিটে 1 ইউনিট করে খালি করছে, তাহলে এ করছে মাইনাস, এ করছে প্লাস, তাহলে এ প্লাস বি যদি একসাথে হয় তাহলে হবে 2 - 1, মানে 1 ইউনিট কাজ আলটিমেট হচ্ছে, তাহলে 50 ইউনিট ভর্তি হতে সময় কত লাগবে? 50/1 = 50 মিনিট। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি @ বলতে প্লাস বা গুণ বোঝানো হয় তাহলে a@1, @2, @3 এইভাবে 5 পর্যন্ত এর ন্যূনতম মান কত হবে? দেখো, একমাত্র একের সাথেই কোনো কিছুকে যদি আমি গুণ করি বা যোগ করি সেই ক্ষেত্রে গুণের মানটা ছোট হবে যোগের থেকে। বুঝলে কিনা দেখো, যেমন 2 + 1 আর 2 × 1, সেই একের ক্ষেত্রেই কেবল এটা প্রযোজ্য যেখানে গুণের মানটা হবে কম, যোগের মানটা হবে বেশি। বাকি সমস্ত সংখ্যার ক্ষেত্রে গুণ গ্রেটার দেন প্লাস। ওকে, অর্থাৎ গুণের মান বেশি হয় যোগের থেকে। যেমন 2 গণিত আর একটাতে ইকুয়াল হতে পারে কিছু ক্ষেত্রে, যেমন 2 × 2, 2 + 2, কিন্তু এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু বলতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেবলমাত্র 1 এক্সেপ্ট 1 এর ক্ষেত্রে দেখো তুমি যে ক্ষেত্রেই করো না কেন 1 কে যোগ করলে 1 বেড়ে যাবে, কিন্তু গুণ করলে সেটাই থেকে যাবে। সো সেই ক্ষেত্রে একের ক্ষেত্রে হয়। তাহলে এখানে একের ক্ষেত্রে এখানে কি বলেছে? ন্যূনতম মান, মানে কম, মিনিমাম ভ্যালু কত হতে হবে, কত পেরোবে। তাহলে একের ক্ষেত্রে আমি গুণটাকে ইউজ করব, কারণ বাদ বাকি ক্ষেত্রে গুণ ইউজ করলে বেশি হয়ে যাবে, বাকিগুলো সব ক্ষেত্রে যোগ ইউজ করে দেবো। অর্থাৎ 1 × 2 + 3 + 4 + 5, এটাতেই আসবে সব থেকে মিনিমাম ভ্যালু, যেখানে আমি গুণ করলে পাচ্ছি 2 + 3 + 4 + 5, বা 4 × 5 = 9, আর 5 = 14। তাহলে মিনিমাম এর ভ্যালু আসবে 14। তুমি দেখে নাও অন্য কোনো জায়গাতে বসিয়ে এর 14 থেকে এর ভ্যালু কম কখনোই আসবে না। নেক্সট হচ্ছে, জগন সাইকেল করে একটি জাদুঘরে যায় এবং তার গাড়ি করে শুরুর বিন্দুতে ফিরে আসে। সে এই যাত্রার জন্য মোট 2 ঘন্টা 30 মিনিট সময় নেয়। এই যাত্রায় গাড়িটি ব্যবহার করলে সে উভয় দিকে যাওয়ার জন্য 1 ঘন্টা 30 মিনিট কম সময় নিত। তাহলে দেখো এইবার এখানে সে কি হচ্ছে, একবার সাইকেলে যাচ্ছে, সাইকেলে গেল আর ফিরে এলো গাড়িতে, তার সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট। আর উভয় দিকে যদি সে গাড়িতে যেত তাহলে তার সময় লাগতো 1 ঘন্টা 30 মিনিট কম, মানে এখান থেকে 1 ঘন্টা 30 মিনিট বাদ দিয়ে দিলে হবে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সময় লাগতো। তাহলে উভয় দিকে গাড়িতে যদি তার সময় লাগতো, এটা গাড়িতে যেত, গাড়িতে আসতে 1 ঘন্টা সময় লাগতো, তাহলে একবার যেতে গাড়িতে সময় কত লাগতো? একবার যেতে বা একবার আসতে গাড়িতে যেতে সময় লাগতো 30 মিনিট। তাহলে এখানে তো দেখো একবার গাড়িতে এসেছিল না, তাহলে গাড়িতে আসার সময়টা যদি আমি বাদ দিই তাহলে সাইকেলে যেতে কত সময় লেগেছিল পেয়ে যাব। তাহলে সাইকেলে যেতে সময় লেগেছিল সেটা হচ্ছে কত? এই 2 ঘন্টা 30 মিনিট থেকে 30 মিনিটটা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 2 ঘন্টা। তাহলে সাইকেলে যেতে সময় লেগেছিল, শুধু যেতে সময় লেগেছে যদি 2 ঘন্টা, তাহলে উভয় দিকে সাইকেলে করে যাতায়াতের জন্য তার সময় কত লাগবে? যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, তাহলে 2 + 2 = 4 ঘন্টা। মোট সময় লাগবে 4 ঘন্টা। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। বেলা শুভমের চেয়ে লম্বা, উমেশ শুভমের চেয়ে লম্বা কিন্তু বেলার চেয়ে বেঁটে। এইগুলোতে এখানেই বলেছিলাম লাইনেই কেটে দেবে। দেখো এখানে বেলা কার চেয়েছে? বেঁটেকে চেয়েছে। তাহলে বেলা শুভমের চেয়ে লম্বা, তাহলে বেলা কাটা গেল, শুভম লম্বা থাকলো। উমেশ শুভমের চেয়ে লম্বা, তাহলে উমেশও কাটা গেল, কিন্তু বেলার চেয়ে বেঁটে, বেলা তো আগেই কাটা গেছে এখানে। সালমান শুভম আর রাহুলের চেয়ে বেঁটে, তাহলে এখানে দুজনের থেকেই বেঁটে সালমান হয়ে গেল। শুভম রাহুলের চেয়ে লম্বা, এটা তো ম্যাটারই করে না, রাহুল শুভম আগেই কাটা গেছে, তাহলে সব কে টিকে থাকলো এখানে? একমাত্র সালমান। সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, সে হচ্ছে সব থেকে বেঁটে। 3:25 ঘটিকায় একটি ঘড়ির ঘন্টার হাত ও মিনিটের হাত দ্বারা গঠিত রিফ্লেক্স কোণটি কত হবে? তাহলে কি হচ্ছে, এখানে ঘন্টা তো পেয়ে গেছি, ঘন্টার হাতে তো 3 বাজছে, কিন্তু মিনিট আমরা যেটা রয়েছে সেটাতে সেকেন্ডও আছে। তাহলে এখানে 25 মিনিট রয়েছে, তার সাথে 36 সেকেন্ড আছে, তো তাকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো 36কে 60 দিয়ে ভাগ করে দেবো। 6 × 6 = 36, 6 × 10 = 60, বা 6/10 মানে 0.6 মিনিট আমি বলতে পারি, বা আলটিমেটলি 25.6 মিনিট আমি লিখতে পারি। তাহলে এবার এটা আওয়ার্স এর হ্যান্ড হয়ে গেল, এটা মিনিটস এর হ্যান্ড হয়ে গেল। এবার আমরা ফর্মুলা ইউজ করে দেবো, যেটা করি। কি ফর্মুলা ইউজ করি আমরা? যেটা করি 11 × মিনিটস, 11 গণিত মিনিটস হ্যান্ড মানে 25.6, ডিফারেন্স বিটুইন 60 × আওয়ার্স হ্যান্ড যেটা রয়েছে 3/2।
11কে 25.6 দিয়ে গুণ করা হবে 281.6, আর এখানে 180/2, এখান থেকে আমি পাচ্ছি 101.6/2, যেখান থেকে আমি পাবো 50.8 ডিগ্রি। কিন্তু দেখো অপশনে তো কোথাও এটা নেই, তাহলে এটা রিফ্লেক্স কোণ চেয়েছে দেখো এখানে, তার মানে একে কি করতে হবে, 360 থেকে মাইনাস করতে হবে, 360 মাইনাস 50.8, যদি আমি বাদ দিই তাহলে পাচ্ছি 309.2 ডিগ্রি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। 2 বছর পর দুই বন্ধু এ এবং বি এর দেখা হয়েছে, কিন্তু তাদের আর এক বন্ধু সি এর জন্মদিন নিয়ে তারা নিঃসংশয় হতে পারছে না। এর মতে সি এর জন্মদিন 12ই মার্চের পরে, কিন্তু 15ই মার্চের আগে। তাহলে 12ই মার্চের পরে কি কি ডেট আছে, 13, 14, এই দুটো দিন 15 মার্চের আগে বলে দিয়েছে। অন্যদিকে বি এর মনে পড়ছে সি এর জন্মদিন 13ই মার্চের পরে, কিন্তু 17ই মার্চের আগে। 13ই মার্চের পরে মানে 14, 15, 16, 17ই মার্চের আগে। দুজনেরই অনুমান সত্যি বলে ধরে নিলে সি এর জন্মদিন কত তারিখে, তাহলে কমন কে রয়েছে এদের মধ্যে, 14, তার সেদিনই তার জন্মদিন। দুজনেরই বক্তব্য সঠিক, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অমৃত 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে পারে এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালাতে পারে। 107 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অমৃতের 13 ঘন্টা সময় লেগেছিল। অমৃত কত কিলোমিটার পায়ে হেঁটেছিল, তো পায়ে হেঁটেছিল যেটা, সেটাকে আমি ধরে নেব যে পায়ে হেঁটেছিল x ঘন্টা, এখানে কত কিলোমিটার চেয়েছে, আমি ধরে নেব x ঘন্টা, x ঘন্টা পায়ে হেঁটেছিল। তাহলে 5 কিলোমিটার বেগে পায়ে হেঁটেছিল 5x কিলোমিটার, আর 12 কিলোমিটার বেগে বাকিটা গেছিল, মানে সময় তো মোট 13 লেগেছিল, তার 13 মাইনাস x ঘন্টা সমানই তাদের মোট দূরত্ব অতিক্রম হয়ে গেছিল, যেটা হচ্ছে 107। তাহলে এখানে 5x প্লাস 12, 13 হচ্ছে 12, 12, 144, 156 মাইনাস 12x ইকুয়াল টু 17। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 49 বা x ইকুয়াল টু 7। তাহলে x এর ভ্যালু যদি 7 হয়, তাহলে 7 ঘন্টা সে সাইকেল চালিয়েছিল, তাই হেঁটেছিল। তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে হেঁটেছিল কতটা পথ, 7 গুণিত 5 মানে 35 কিলোমিটার। তাহলে সে মোট 35 কিলোমিটার পথ হেঁটেছিল। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কিত, ঠিক সেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। ক্যাট, ফিলাইন, ডগ কি হবে, এটা তো প্রত্যেকে আমরা জানো হয়তো যে ডগ হবে ক্যানাইন। ডগ ফ্যামিলি যারা রয়েছে তারা এই ক্যানাইনের অন্তর্গত হয়। কিন্তু আরো তিনটে রয়েছে, এগুলোকে আমি বলে দিই। ইকুয়াইন যেটাকে রয়েছে প্রথমে এ নাম্বারে, ইকুইন যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি হর্স ফ্যামিলি, ঠিক আছে। তারপর হচ্ছে ইউরসাইন যেটা রয়েছে, সেটাকে আমরা বলা হয় বিয়ার ফ্যামিলি বা ভাল্লুক পরিবার, যার মধ্যে পান্ডা টান্ডা এরা সব পড়ে। আর লাস্ট রয়েছে বোভাইন, যেটাকে আমরা বলি ক্যাটেল ফ্যামিলি। এখন ক্যাটেলটা সবার কাছে পরিচিত, ঠিক আছে, কেন আর বলছি না, যাই হোক। তো ক্যাটেল, এখানে কি হচ্ছে, ক্যাটেল ফ্যামিলি মানে কাউ ফ্যামিলি, বা বলতে পারো কাউ ফ্যামিলি। ওকে, বোভাইন যেটা হচ্ছে ক্যাটেল বা কাউ ফ্যামিলির মধ্যে, ইউরোসাইন যেটাকে বিয়ার ফ্যামিলি, যেখানে পান্ডা ভাল্লুক এরা পড়ছে, ইকুয়াইন যেখানে হর্স জেব্রা এরা পড়ছে, ক্যানাইন মানে হচ্ছে ডগ লায়ন এরা পড়ছে এর মধ্যে, আর ফিলাইন যেটা হচ্ছে ক্যাট ফ্যামিলি, যেটা এখানে দিয়েছে, তার মধ্যে কারা পড়ছে, ক্যাট পড়ছে, টাইগার পড়ছে, চিতা পড়ছে, এরা পড়ছে। ওকে, তো এখানে ক্যাট ফিলাইন, তাহলে ডগ হবে ক্যানাইন। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 23 ফর কেপি কনস্টেবল 2023। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর